হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের রতনু স্যার বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউটে একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। আমরা মেনলি ফোকাস করছি আমাদের যে পিএসসির অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে জবটি এবং যে এসএলএসটির যে রিক্রুটমেন্টটা আসতে চলেছে। হ্যাঁ, আসতে চলেছে এই কারণেই বলছি, কারণ আমরা দীর্ঘ কয়েক বছর ধরে দেখেছি আসবে আসবে করেই কিন্তু এক্সামিনেশনটা পিছিয়ে গেছে। কিন্তু তোমরা যদি রিসেন্ট পিএসসির ওয়েবসাইট বা আমাদের যে এডুকেশনাল মিনিস্টার ব্রাত্য বসুর যদি কিছু রিসেন্ট প্রেস মিটে যদি তোমরা ফলো করো, তাহলে তোমরা এটুকু তোমাদের মাথায় রাখতেই হবে যে যদি এদের এই যে জায়গাটা, এই যে একটা সমস্যা তৈরি হয়েছে, এসএসসি রিক্রুটমেন্ট নেই, বেকারত্বের যে সমস্যা, এই জায়গাটা থেকে যদি এদের বেরোতে হয় তাহলে একটা হিউজ রিক্রুটমেন্ট আনতেই হবে। হ্যাঁ, হতে পারে সেটার ভ্যাকেন্সি কম বেশি থাকতেই পারে, কিন্তু সেটাই রিক্রুটমেন্ট বের করতেই হবে। আর তোমরা যারা এত দিন ধরে প্রিপারেশন নিচ্ছ কিন্তু সেই প্ল্যাটফর্মটা পাচ্ছ না, মানে পরীক্ষাটা দেওয়ার জায়গাটা তৈরি হচ্ছে না, তাদের জন্য কিন্তু এটা একটা বেশ বড় রকমের সুযোগ আছে। তাই সময়টা নষ্ট একদম না করে, কবে নোটিফিকেশন আসবে তার জন্য অপেক্ষা না করে, একদম আজ থেকেই, হ্যাঁ আজ থেকেই প্রিপারেশনটা তোমরা শুরু করে দাও। কারণ যদি তুমি আজ থেকে প্রিপারেশনটা না করো, আমাদের যে এই যে এক্সামগুলোর কথা বললাম, আমি সিলেবাসটা এক্ষুনি বলে দিচ্ছি, এর কিন্তু একটা হিউজ সিলেবাস আমাদের সামনে আছে। তোমরা যারা ইংলিশ লিটারেচার নিয়ে যারা পড়াশোনা করেছো ডেফিনেটলি জানো যে একটা আমাদের হিউজ সিলেবাস আমাদের পড়তে হয়, উইথ প্রপার এক্সপ্লেনেশন, কোয়েশ্চেন অ্যান্সার, আমাদের এইগুলো কিন্তু আছে। তো আমরা পুরো ডিটেলটাই কভার করব, কিন্তু তার জন্য তোমাদের কিন্তু ওয়েট করা যাবে না যে কবে নোটিফিকেশন আসবে তারপরে শুরু করব। এটা ভাবো যে যদি নোটিফিকেশন 2 মাস পরে আসে, তুমি কিন্তু 2 মাসে অন্যদের চেয়ে এগিয়ে থাকলে প্রিপারেশনটা নেওয়ার সূত্রে। ঠিক আছে, এবার আমি তোমাদের একটু আসি যে আমাদের এই সিলেবাসে কি কি আছে, এই বিষয়টা একটু অনেকেরই এই নিয়ে একটা ডাউট আছে, একটা কনফিউশন আছে। তো প্রথমেই আমি বলছি পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট যে টিচারের রিক্রুটমেন্টটা আছে, আমি সেটার সিলেবাসটা তোমাদের একটু বলে দিই। দেখো, যদি আমরা অফিসিয়াল ওয়েবসাইট ফলো করি, এখন আমি যেহেতু অফিসিয়াল এখন বলছি লাস্ট এক্সামের উপর বেশ করে, কারণ আপকামিং এক্সামে যদি কিছু চেঞ্জেস হয়, মনে হয় না খুব বিশাল কিছু পুরো সিলেবাসটা চেঞ্জ করে দেবে বলে। আমাদের একটা আইডিয়া আছে সিলেবাস চেঞ্জ একটা হতে পারে, কিন্তু সেটা যেটুকু আমাদের কাছে খবর সেটা হচ্ছে পুরো রকম কিছু চেঞ্জ করবে না। হয়তো একটা পোয়েম এদিক ওদিক হলো, বা একটা দুটো পোয়েম অ্যাড হলো, কোনো একটা মাইনাস হলো, এইরকম কিছু চেঞ্জেস হলেও হতে পারে। ঠিক আছে, তো আমাদের যেটা আছে যে ইংলিশ লিটারেচার তোমাদের 1340 থেকে 2000 অবধি তোমাদের একটু পড়াশোনা করতে হবে, তার থেকে বেশ ভালো রকম একটা ওয়েটেজ থাকে, বেশ ভালো রকম প্রশ্ন কিন্তু আসে। আর আমাদের যে লিটারেরি ওয়ার্কসগুলো যেগুলো আছে, যেমন ধরো উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট, জেন অস্টিনের আছে প্রাইড প্রিজুডিস, জন মিল্টনের প্যারাডাইস লস্টের বুক ওয়ানটা আছে শুধুমাত্র, আলেকজান্ডার পোপের রেপ অফ দ্য লক তোমরা পাবে। এগুলো তোমাদের মোটামুটি তোমরা গ্র্যাজুয়েশন মাস্টার্স যখন পড়েছো তোমাদের অলরেডি পড়া, কিন্তু কম্পিটিটিভ পার্সপেক্টিভে একটু তোমাদের পড়তে হবে। দ্য গাইড আছে আরকে নারায়ণের, এটাও তোমাদের মোটামুটি সবার পড়া। অমিতাভ ঘোষের দ্য শ্যাডো লাইন্স, এটা হয়তো সবার ছিল না, কিছু কিছু ইউনিভার্সিটি আছে, কিছু কিছু ইউনিভার্সিটিতে নেই। ঠিক আছে, পিবি শেলি রোড টু দ্য ওয়েস্ট উইন্ড, কিডসের রোড টু এ নাইট অ্যাঙ্গেল, যেটা আজকে আমরা একটু ডিসকাস করব। টেনিশনের পাবে তোমরা ইউলিসেস, আর রবার্ট ব্রাউনিং এর লাস্ট ডাচেস, আর টিএস এলিয়টের প্রিলিউডস। তো এইগুলো মোটামুটি তোমরা যে কোনো ইউনিভার্সিটি থেকে ক্লাস করে করো না কেন, ক্যালকাটা, প্রেসিডেন্সি, যাদবপুর, বিদ্যাসাগর, যে কোনো ইউনিভার্সিটির মোটামুটি আমাদের এই গ্র্যাজুয়েশনও যদি বলো, সেই গ্র্যাজুয়েশন বা মাস্টার্সের সিলেবাসে কিন্তু মোটামুটিভাবে এগুলো সবার ছিল। তার সাথে কিছু গ্রামারের পোর্শন, কিছু ভোকাবুলারি লাইক অ্যান্টোনিম, সিনোনিমস, ওয়ান ওয়ার্ড ইডিয়মস, এইগুলো, আর তাতে কিছু কম্প্রিহেনশন টেস্ট। এই গেল আমাদের ডাব্লিউবিপিএসসির যে অ্যাসিস্ট্যান্ট টিচার তার সিলেবাস। এবার আমি একটু তোমাদের বলে দিই যে এসএলএসটির সিলেবাসটা আমাদের কিরকম কি আছে। দেখো, আমি 9, 10, 11, 12 দুটোকে একসাথেই বলছি, আমাদের কিন্তু এসএলএসটির কথা যদি বলো, আমাদের কিন্তু এত ছোট সিলেবাস দিয়ে কভার হচ্ছে না, বেশ বড় রকমের একটা সিলেবাস আমাদের এখানে আছে। যেমন আমি তোমাদের একটা একটা করে বলতে থাকছি। লাভিং ইন ট্রুথ আছে সিডনির, ওয়ান ডে আই রোট হার নেম আছে স্পেন্সারের, এগুলো তোমাদের সবার পড়া, সবাই জানো এগুলো। শেক্সপিয়ারের শ্যাল আই কম্পেয়ার দি, এটা আছে। জন ডনের দ্য গুড ন্যারো, ভার্চু আছে হাওয়ার্টের। আলেকজান্ডার পোপের পাবে তোমরা রেক অফ দ্য লক, এখানে কিন্তু কান্টস 1, 2 দুটোই আছে। হ্যাঁ, ব্লেকের দ্য টাইগার দ্য ল্যাম্প দুটো আছে পোয়েট্রি। ওয়ার্ডসওয়ার্থে তুমি পাবে টিন্টার নেবে। স্যামুয়েল কোল্ড্রিজের পাবে তুমি পাবে আহ, দুটো, একটা হচ্ছে ক্রিশ্চাবেল, একটা হচ্ছে কুবলা খান। পিবি শেলি তুমি পাবে ওড টু ওয়েস্ট উইন্ড আর টু এ স্কাইলার্ক, দুটোই তোমাদের মোরাললেস সিলেবাসে পড়া, তাও আমরা ডিসকাস করব সবগুলোই। কিডসের রোড টু এ নাইট অ্যাঙ্গেল, টু অটাম। টেনিশনের পাবে তুমি ইউলিসেস, রবার্ট ব্রাউনিং এর মাই লাস্ট ডাচেস,
ডাব্লিউবি ইয়েটসের তুমি পাবে দ্য ওয়াইল্ড সানস অ্যাট কোর্ট, এটাও তোমাদের মোটামুটি সমস্ত ইউনিভার্সিটিতেই ছিল আশা করা যায়। দু একটা ইউনিভার্সিটিতে হয়তো গ্র্যাজুয়েশনে থাকে না, মাস্টার্সে থাকে, এরকম হয়। তো যারা হয়তো মাস্টার্স করনি তাদের ক্ষেত্রে একটু থাকে। উইলফ্রেড ওয়েনের তুমি পাবে স্ট্রেঞ্জ মিটিং, টিএস এলিয়টের হলোমেন। ড্রামার মধ্যে যদি যাই আমি, তাহলে শেক্সপিয়ারের ম্যাকবেথ পাবে, গোল্ডস্মিথের দ্য স্টুপস টু কনকার পাবে, জি বিষয়ের তুমি পাবে আর্মস অ্যান্ড দ্য ম্যান, আর জেমস শিনজে তুমি পাবে রাইডার্স টু দ্য সি। এগুলো সবার তোমাদের পরিচিত জানা। নোভেলের মধ্যে যদি আসি, আমাদের জেন অস্টিনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস সেখানেও আছে। চার্লস ডিকেন্সের ডেভিড কভারফিল্ড আছে, ডেভিড কভারফিল্ড তোমরা মোটামুটি সবাই পড়েছো। শর্ট স্টোরির কথা যদি বলি, জোসেফ কনর্ডের দ্য লেগুন আছে, জেমস জয়েসের অ্যারাবি আছে, সামারশেড মোগামের আছে দ্য লোটাস ইটার, ক্যাথারিন ম্যান্সফিল্ডার আছে দ্য ফ্লাই। সব শর্ট স্টোরি এগুলো। এসের কথা যদি বলি, তাহলে চার্লস ল্যাম্বের আছে ড্রিমস চিলড্রেন, রোভারি, দ্য সুপার ন্যাচারাল সুপার সুপার অ্যারোনেটেড ম্যান, এটা আছে। জি বিষয়ের ফ্রিডম আছে, ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ আছে। এর সাথে আমাদের যেটা বললাম গ্রামার, কিছু ভোকাবুলারির পোর্শন কিছু আমাদের আলাদা করে পড়তে হয়। ঠিক আছে? তো এই গেল আমাদের মোটামুটি সিলেবাসের একটা আইডিয়া। তাহলে তোমরা বুঝতেই পারছো সিলেবাসটা দেখে যে একটা হিউজ সিলেবাস কিন্তু আমাদের এসএলএসটির ক্ষেত্রে পড়তে হয়। তো তোমরা যদি প্রিপারেশনটা সময় থেকে না নাও, তাহলে তোমাদের কি হবে, তোমরা সিলেবাসটা কিন্তু টাইম মতো কভার করে উঠতে পারবে না। এবার যেটুকু সিলেবাস কভার হবে তার মধ্যে যেটুকু প্রশ্ন সেটুকুই কভার করতে হবে, কারণ তোমরা জানো এক একটা ইংলিশ ড্রামা বা প্লেগুলো কত বড় হয়, নোভেলগুলো কত বড় হয়। যেমন ডেভিড কপারফিল্ড, এটা হিউজ বড় একটা নোভেল। তো সেগুলো পড়তে গেলে বা সেগুলোকে যদি তোমাদেরও কভার করতে হয়, তাহলে সেই প্রিপারেশনটা কিন্তু নিতে হবে। তো আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ওড টু এ নাইটিঙ্গেল, জন কিটসের একটা কবিতা। জন কিটস এই নামটা তোমাদের রোমান্টিক এজের মধ্যে খুব পরিচিত একটা নাম, বা বলতে পারি রোমান্টিক লেটার রোমান্টিক এজের একজন পোয়েট। পিবি শেলি, জন কিটস, বাইরন। এবার এই যে রোমান্টিক এজের যে পোয়েট, এদের যে লেখা বা এদের যে পড়া, আমরা পড়লে দেখতে পাই এনাদের লেখার মধ্যে একটা রোমান্টিসিজমের ব্যাপার একটা আমরা পাই। ওই জন্য রোমান্টিক এজ কনভার্ট করে, যদিও রোমান্টিক এজটা একটা ভাস্ট এরিয়া। রোমান্টিক এজের লেটার রোমান্টিক পিরিয়ডে অ্যাকচুয়ালি এই পোয়েটরা বিলং করেন। আর আরেকটা মজার বিষয় হচ্ছে, যেটা আমাদের জেনে রাখা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে পিবি শেলি, মানে স্পেসিফিকভাবে আমি এই তিনজনের নামই বলছি, পিবি শেলি, বাইরন, কিটস, যারা এই লেটার রোমান্টিকটা একদম বলতে গেলে ওই দমিয়ে রেখেছিল, মানে বেশ একটা কন্ট্রোলে নিজেদের ছিল। এবং তোমরা এনাদের লেখা পড়তে তোমাদেরও খুব ভালো লাগে আজকে 21st সেঞ্চুরিতে এসেও। তো এদের লেখাগুলো যদি তুমি পড়ো বা তাহলে তুমি দেখবে যে খুব একদম রোমান্টিসিজমে ভরা, হ্যাঁ রোমান্টিসিজম একদম ভরাই উঠেছে। কিন্তু এই তিনজন ভদ্রলোকই খুব অল্প বয়সে, খুব কম এজে কিন্তু মারা গেছেন। এরা খুব একদম খুব কম এজের মধ্যে মারা গেছেন। আমি যদি স্পেসিফাইড বলি, যেমন ধরো বাইরন মারা গেছেন 36 এজে, ঠিক আছে, সেলি মারা যান 29 এজে, আর কিডস তোমরা সবাই জানো 25, মানে মাত্র 25 বছর বয়সে উনি মারা যান। এবং সালটা ছিল 1821। যখন উনি মারা যান তখন ওনার টিবি ধরা পড়েছিল। তো একটু কিডসের সম্বন্ধে যদি বলি, কিডস নিজের লাইফে প্রচুর স্ট্রাগল করে বড় হয়েছেন, প্রচুর স্ট্রাগল করে এগিয়েছেন। ইংলিশ সাবজেক্টটার প্রতি বা ইংলিশ লেখার প্রতি ওনার খুব দক্ষতা ছিল, সেটা তোমরা ওনার লেখা পড়লেই বুঝতে পারো। উনি খুব ছোট বয়সে, মাত্র 8 বছর বয়সে ওনার বাবাকে হারান। এবং তারপরে উনি ওনার মা ঠিক তার 2-3 মাস 4 মাস পরে ওনাকে ছেড়ে চলে যান। এবং ওনাকে শুধু নয়, ওরা যে 4 ভাই, 4 ভাইকে ছেড়ে চলে গেছিল অন্য একজন ভদ্রলোকের সাথে। এবং তারা ওই ঠাকুমা, যাকে আমরা বলি গ্র্যান্ডমাদারের কাছেই উনি মানুষ হন। এবং যখন ওনার মা কয়েক বছর পরে ফিরে আসেন, তখন ওনার মা টিউবারকিউলোসিস, মানে যেটাকে তোমরা টিবি বলো, টিবি রোগে মারা যান। এবং ওনার যে ভাই খুব ক্লোজ ছিল, যার সাথে রিলেশন, টম বলে ওনার নাম, তো তিনিও কিন্তু টিউবারকিউলোসিস, টিবিতে মারা যান। এবং তোমরা জানলে খুব ব্যাপারটা আইরনিক্যালও মনে হবে তোমাদের, জানলেও অবাক হবে, হয়তো তোমরা জানো, গ্র্যাজুয়েশন মাস্টার্সে পড়েছো এগুলো। আমি তাও একবার রিকল করছি তোমাদের মেমোরিটাকে ব্রাশ আপ করার জন্য। তো উনিও কিন্তু মারা যান টিবিতেই। টিবি ধরা পড়ে ওনার 1820-তে টিবি ধরা পড়ে। এবং ওনার যে খুব ক্লোজ ফ্রেন্ড চার্লস ব্রাউনি, তার কাছে উনি চলে যান রোমে দেখা করার জন্য। রোমেই উনি মারা যান এবং ওনাকে ওখানেই দাহ করা হয়। এবং ওনার শেষ ইচ্ছা ছিল যে আমি যেখানে মারা যাব, যেখানে আমাকে ওই ওনাদের তো কবর দেওয়া হয় গ্রেভিয়ার্ডে, বাড়ি করা হয়। তো ওনার ইচ্ছা ছিল যেখানে আমাকে দাহ করা হবে সেখানে কোনো রকম কিছু লেখা থাকবে না, আননেমড হবে টমটাও। তোমরা জানো যে ক্রিশ্চিয়ান কালচার, মানে এতে কি হয়, লেখা থাকে, ঠিক আছে। এবার আসি একটু কবিতাটাতে, এই ওড টু এ নাইটিঙ্গেল। ওড কথাটার অর্থ তোমরা ওড টু এ নাইটিঙ্গেল, পিবি শেলি যখন পড়বে ওড টু এ ওয়েস্ট উইন্ড বা টু এ স্কাইলার্কটার ধরনটাও কিছুটা ওই রকম।
কিন্তু এই সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে তোমরা যদি কবিতাটা দেখো, মাই হার্ট অ্যাচেস অ্যান্ড এ ড্রাউজি নামনেস পেইনস মাই সেন্স অ্যাজ দো অফ হেমলক আই হ্যাড ড্রিঙ্ক অর এমপ্টিড সাম ডাল অপিয়েট অফ দ্য ড্রিঙ্ক। আমরা জেনারেলি দেখি ওড কথাটার অর্থ, ও ডিই, এই কথাটার অর্থ হচ্ছে অ্যাড্রেস করা বা একটা গান, মানে কোনো একটা কিছুকে অ্যাড্রেস করে গান আকারে বলা। সেটা যে কোনো কিছুকে হতে পারে, কোনো লিভিং কোনো কিছু, কোনো ইনঅ্যানিমেট কিছু, নন লিভিং কিছু, যে কোনো কিছুকে অ্যাড্রেস করে তাকে বেশ প্রেজ করা সূত্রে আমরা ওড কথাটা ব্যবহার করি। তুমি দেখবে ওড টু দ্য ওয়েস্ট ইন্ডিজেও, ওয়েস্ট উইন্ডেও সেটা হচ্ছে টু স্কাইলার্কেও কিছুটা ধরনটা, আমি বলবো না টু স্কাইলার্ক পুরোটা ওড, কিন্তু ধরনটা কিছুটা আছে। কিন্তু যদি তোমরা এই ওড টু এ নাইটেঙ্গেলটা দেখো, এখানে দেখো প্রথম লাইনটা যদি তোমরা লক্ষ্য করো, দেখবে আমরা যদি ধরো তোমাকে কোনো কিছু বলছি, এই যে আমরা প্রথম ক্লাস শুরু করলাম কি বলে, হ্যালো স্টুডেন্টস বলে, তার মানে যখন তোমাকে আমরা কোনো কিছু বলছি, তার মানে আমাদের এক্সপ্রেশনটা হচ্ছে, আমাদের বলার ধরনটা হচ্ছে, আমাদের ওয়ে অফ টকিংটা হচ্ছে তোমাদের আগে গ্রিট করে। ওড ওড যে ধরনের কবিতাগুলো তাতেও হওয়া, সেটাই ফরমেশন হওয়া উচিত বা হয়। কিন্তু যদি তুমি এই নাইটাঙ্গেল কবিতাটা দেখো, তাহলে দেখবে এখানে প্রথম লাইনে বা দ্বিতীয় লাইনে কোথাও নাইটাঙ্গেল সম্পর্কে কোনো কথা বলা নেই। ঠিক আছে, এবার আসি এই কবিতাটা লেখা কখন হয়েছিল। যতটুকু আমরা জানতে পারি তার বন্ধু চার্লস ব্রাউনের কথা থেকে, তাতে আহ, একবার ওই চার্লস ব্রাউনের বাড়িতে কিটস গিয়েছিলেন। গিয়ে যখন 1820 নাগাদ, তার যখন এই কবিতাটা অ্যাকচুয়ালি প্রকাশিত হয় স্প্রিং অফ 1819-এ। তো প্রায়ই যেতেন, তোমাদের বললাম এক্ষুনি শেষ জীবনটা উনি ওখানেই চলে গেছিলেন, বন্ধুর সাথে আর দেখা হবে না। তো ওখানে একবার গেছিলেন, এবং তখন যেহেতু আস্তে আস্তে তার শারীরিক সমস্যা তৈরি হচ্ছিল, বিভিন্ন রকমের সমস্যা, এবং যেহেতু তোমরা জানো যে কিডসের লাইফটা খুব একটা ভালো ছিল না, খুব একটা আনন্দের হাসি মজা যেটা আমাদের জেনারেলি লাইফ হয় সেটা ছিল না, সেই কারণে উনি ওই কষ্টটাকে, সাফারটাকে খুব ফিলও করতেন মাঝে সাঝে। কিন্তু এবার ওই বন্ধুর বাড়ি গিয়েছিলেন, এবার ওখানে দেখতে পাই যে একটা নাইটেঙ্গেল পাখি, নাইটেঙ্গেল অ্যাকচুয়ালি একটা পাখি, তো সেই নাইটেঙ্গেল পাখি একটা জায়গাতে বসে ওই বাসা বানিয়েছে, সেখানে বসে বসে গান করছে নাইটেঙ্গেল পাখিটা। তো সেই গানটা শুনতে শুনতে উনি ওই ডাইনিং টেবিল থেকে একটা চেয়ার নিয়ে, ডাইনিং টেবিলের যে চেয়ারের সেট হয় সেখান থেকে একটা চেয়ার নিয়ে উনি ওখানে গিয়ে একদম বসেন, বসে এবং 2-3 ঘন্টা 4 ঘন্টা মতো সময় উনি কাটান। এবং ওই যে গানগুলো তার কানে আসে, ওই যে সংগুলো তার কানে আসে, সেই সংগুলোতে তিনি এতটাই অভিভূত হয়ে যান, এতটাই একটা অন্য জগতে চলে যান, অন্য থিঙ্কিং এ চলে যান, যে উনি বসে বসে, যেহেতু ওনার একটা এই আমরা বলি না যে আমাদের 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 কথা নয়, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলে গেছিলেন যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস অ্যান্ড থটস। মানে ওই মানে যেটা একটা স্বতঃস্ফূর্তভাবে আমাদের বেরিয়ে আসে। একটা গ্লাসে জল ভরতে ভরতে যখন জলটা, গ্লাসটা ভর্তি হয়ে যায়, যে উপচে পড়ে যেটা, সেটা তো আমাদের মনের মধ্যে ফিলিংসগুলো যখন ওইভাবে উপচে পড়তে থাকে, তখন সেটা পোয়েট্রি আকারে জন্ম নেয়। ঠিক আছে, লিরিক্যাল ব্যালাড যেটা বলা হয়েছিল, তোমরা পড়েছো এগুলো। তো সেই স্পন্টেনিয়াস ব্যাপারটা কিটসের মধ্যে যেহেতু ছিল, সেহেতু তিনি ওখানে বসে বসে একটা কবিতার কয়েকটা লাইন লেখা শুরু করেন, লেখেন। কিন্তু হঠাৎ করে যখন তিনি আবার এই জগতে ফেরেন, তখন তার কি মনে হয়, সে ওইগুলোকে ছিঁড়ে ফেলে দেন। পরে তার বন্ধু ব্রাউনি গিয়ে যখন ডিসকভার করেন, দেখেন যে ওখানে কিছু স্ক্র্যাপ, মানে ওই ছেঁড়া কাগজ পড়ে আছে, উনি হলো ওইগুলোকে জুড়ে ওই বইটাকে পাবলিশিং করান, মানে ওই কবিতাটাকে পাবলিশিং করান। তো এইভাবে ওড টু আ নাইটেঙ্গেল, একটা বিখ্যাত একটা কবিতা, যেটা ওডসের, সরি, কিডসের পছন্দ হয়নি বলে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। ঠিক আছে, তো দেখো কবিতাটার প্রথমেই কি বলছে, মাই হার্ট অ্যাচেস অ্যান্ড এ ড্রাউজি নামনেস পেন। আমার হৃদয়ে একটা বেশ ভালো রকমের কষ্ট হচ্ছে। দেখো আমি মূলত এক্সপ্লেনেশনটা বাংলাতে করাটা পছন্দ করি, কারণ আমরা সবাই যেহেতু মোটামুটিভাবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের স্টুডেন্ট, তো আমাদের ইংলিশে এমনি একটা ভয় আছে। এবার আমি যদি পুরোটা ইংলিশে এক্সপ্লেন করি, মনে হয় তোমাদের বুঝতে সবার একটু অসুবিধা হবে। তো মূলত এক্সপ্লেনেশনের জায়গাটা আমি বাংলায় ইংলিশ মিশিয়ে করব, হ্যাঁ। তো মাই হার্ট অ্যাচিস মানে হচ্ছে পেন, অ্যাকিস কথাটা উচ্চারণ অ্যাকচুয়ালি। তো মানে পেন হওয়া, ভারাক্রান্ত হয়ে যাওয়া, কষ্ট হওয়া। কিসের জন্য? অ্যান্ড ড্রাউজি নামনেস পেন। নামনেস মানে হচ্ছে ধরো আমি অসাড় হয়ে যাচ্ছি, আমার অসাড়তা সারা শরীরে ছেয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ড্রাউজি কথাটার অর্থ হচ্ছে ঝিমানো। দেখবে ওই ড্রিঙ্ক করলে যেরকম হয়, দেখবে নেশা টেশা করলে যেরকম হয়, আর ড্রাউজি ঝিমানো ব্যাপার, তো সেটার কথা বলছে। এবার এই যে কথাটা, এই যে কবিতাটা, এই কবিতাটার মধ্যে তুমি যদি পুরো কবিতাটা পড়ো, তোমরা পড়েছো সবাই, দেখবে এখানে নেগেটিভ একটা ওয়েতে একটা পজিটিভ কথা বলা হচ্ছে। এই যে এখানেও যে প্রথম লাইনটাতে আছে মাই হার্ট অ্যাচেস অ্যান্ড ড্রাউজি নামনেস পেন,
এটার মধ্যেও বলা হচ্ছে আমার হৃদয়টা যে ভারাক্রান্ত না, সেটা কিন্তু কোনো কষ্টের জন্য নয়। ভারাক্রান্ত হৃদয়টা নাইটেঙ্গেলের গানটা শুনতে শুনতে ওই যে একটা অত খুশি একটা ব্যাপার, যেমন হঠাৎ করে তোমাকে দেখো একটা বিশাল একটা খুশির সংবাদ দেয়, তুমি হঠাৎ করে তুমি এক্সপেক্টই করোনি তুমি চাকরিটা পাবে, তুমি চাকরিটা পেয়ে গেলে। এই যে তুমি প্রিপারেশনটা নিচ্ছ, তুমি চাকরি যখন পেয়ে যাবে, দেখবে একটা অদ্ভুত খুশি হয়, একটা আলাদা রকমের খুশি হয়, দেখবে অনেকে কেঁদে ফেলে সেই খুশিতে। তো সেই ব্যাপারটাকে ইন্ডিকেট করতে চাইছে এখানে। মাই সেন্স অ্যাজ দো অফ হেমলক আই হ্যাড ড্রিঙ্ক। এই যে কবিতা, এই যে হেমলক, তারপরে লাইনে অপিয়েট, এই যে লিথ, এইগুলো সবই হচ্ছে আমাদের গ্রিক অ্যালিউশন, বুঝলে? গ্রিক অ্যালিউশন মানে হচ্ছে, ধরো এগুলোকে আমরা হেলেনিজম বলি, এগুলো কিটসের কবিতায় প্রচুর পরিমাণে দেখা যায়। হেমলক, অপিয়েট, লিথ। হেমলক ব্যাপারটা হচ্ছে একটা পয়জনাস একটা মানে নার্কোটিক একটা পয়জন বলা যেতে পারে। তোমরা জানো সক্রেটিসকে লাস্টে হেমলক পান করানো হয়েছিল, পান করে সে মারা গেছিলেন তিনি। তো তো হেমলক একটা বিষ, অ্যাকচুয়ালি একটা বিষ, কিন্তু যদি অল্প মাত্রায় অনেকেই হেমলকের নেশা করে, হেমলকটাকে নেশা দ্রব্য হিসাবে ব্যবহার করে, মানে অল্প একটু একটু করে খেলে একটা বেশ ওই উন্মাদনা একটা কাজ করে, শারীরিক উন্মাদনা। তো সেটাকে সেই জন্য বলে, মানে মনে হচ্ছে যেন আমি হেমলক পান করে নিয়েছি, মানে আমার আর শরীরে কোনো সার নেই, অসারতা ফিল করছি। অর এমটিড সাম ডাল অপিয়েট টু দ্য ড্রেনস। এই যে ডাল অপিয়েট, অপিয়েট মানে হচ্ছে আফিম যেটাকে আমরা বলি, ঠিক আছে? আর এই যে কথাটা আছে ড্রেন্স, ড্রেন্স মানে হচ্ছে একদম লাস্ট ড্রপ অবধি। তোমরা রেটরিক পড়ো তো, ওই ছন্দ অলঙ্কার যেটাকে আমরা বলি, রেটরিক প্রসরি, তো ওখানে দেখবে একটা কথা আছে যে মেটাফোর, ওর মেটাফোর তোমরা পড়েছো, দেখবে মেটাফোরের একটা কমন এক্সাম্পল ছিল যে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। আমি জীবনকে একদম তলানি অবধি পান করব। ওই যে লিজ, তলানি, একদম লাস্ট, ড্রেগস বলা হয়, ঠিক আছে? তো ড্রেগস বা এই ড্রেন্স মানে একদম তলানি অবধি আমি, যেন মনে হচ্ছে একটা কোনো পাত্র, আফিমের একটা পাত্রকে আমি যেন একদম পুরোটা এক চুমুকে মেরে দিয়েছি, মানে পুরোটা খালি করে দিয়েছি, একদম এক বিন্দুও রাখিনি, এক ফোঁটাও রাখিনি, ঠিক আছে? পোয়েম খুব ডিটেলে যদি না পড়ো, খুব ডিটেলে যদি মিনিংগুলো ক্ল্যারিফাই না করতে পারো, ভেতরের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু কখনোই অ্যান্সার করতে পারবে না। 1 মিনিট পাস্ট, ও ড্রেন্স 1 মিনিট পাস্ট, যেন 1 মিনিট আগেই আমি ওটা খেয়ে শেষ করে দিয়েছি, ওই জন্য এত নেশা লাগছে আমার। অ্যান্ড লিথ ওয়ার্ডস হ্যাড সাং। অথবা কি বলছে যে সাঙ্ক মানে জানো তোমরা ডুব দেওয়া, এবার কোথায় ডুব দিয়েছি? লিথ ওয়ার্ডসে, ঠিক আছে? লিথ কথাটার অর্থ হচ্ছে এটা একটা রিভার, এটা বললাম এক্ষুনি, বললাম এগুলো সব গ্রিক অ্যালোশন হেলেনিজমের এক্সাম্পল। তো আমি যেন লিথ ওয়ার্ডে ডুব দিয়েছি। তোমরা জানো এই যখন আমাদের সব বাঙালিদের কথা বলছি, বাঙালিদের যেমন কেউ যখন মারা যায় তার দেখবে শ্রাদ্ধানুষ্ঠান হয়, শ্রাদ্ধানুষ্ঠানের একটা কালচার আছে দেখবে। বৈতরণী পার করার একটা কনসেপ্ট হয়। বৈতরণী একটা নদী, একটা যেটা গরম, সেখানে ধারা বইছে বৈতরণী নদীতে, সেটাকে পার করতে হয়, পার করেই ওপারে যেতে হয়, ওই কষ্টটা সহ্য করেই ওপারে যেতে হয়। তো গ্রিকেও, আমাদের গ্রিক মাইথোলজিতেও আমাদের সেরকম কনসেপ্ট আছে যে আমাদের যে লিথ একটা নদী, যেই নদীটা হচ্ছে ফরগেটফুলনেসের একটা রিভার, যেই রিভারটাতে ডুব দিলে বা রিভারটার পার করেই তোমাকে ওই পারে যেতে হবে। যখন তুমি ওই পারে যাবে তখন তোমার এই পারের কোনো সেন্স কাজ করবে না, ঠিক আছে? বা কোনো কিছু তুমি বুঝতে পারবে না, বা কোনো কিছু মনে থাকবে না, বলা ভালো, ঠিক আছে? তো সেই লিথ ওয়ার্ডটা যেন আমি ওখানেই ডুব দিয়েছি, যার জন্য আমার কিচ্ছু সেন্স অর্গান কাজ করছে না, আমার কিছু মনে পড়ছে না, এরকম একটা কথা বলতে চাইছে। নেক্সট দেখো, তারপরে অ্যাপোস্ট্রফি দিয়ে টিআইএস, তারপরের লাইন যদি তোমরা ফলো করো, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইট ইজ। হ্যাঁ, এটা ইট ইজ পোয়েটিক ভাষায় এভাবে লেখা হয়েছে, ইট ইজ নট থ্রু এনভি অফ দাই হ্যাপি লট। মানে এনভি কথাটার অর্থ হচ্ছে হিংসা, জেলাস। মানে এটা কিন্তু এই দেখো, মানে এই কবিতাটা লেখা হচ্ছে তো ওই নাইটেঙ্গেলের গানটা শুনে। তো বলছে যে তোমার ওই যে এত সুন্দর, এত তুমি এই যে বেশ খুব আনন্দের সঙ্গে যে গানটা করছো, সেই গানটা শুনে কিন্তু আমার হিংসা হচ্ছে না যে আমার লাইফে এত কষ্ট, তুমি এত আনন্দে গান করছো, সেই কষ্টে বা সেই হিংসা থেকে আমি কিন্তু বলছি না, ঠিক আছে? ইট ইজ, ইট ইজ নট, ইট ইজ নট থ্রু এনভি অফ দাই হ্যাভ, দাই মানে ইয়োর হ্যাপি লট, তোমার এই আনন্দের জন্য কিন্তু আমি এতটা এই এই আমার কষ্ট হচ্ছে, এরকম নয় যে আমাদের হয় না অন্যের আনন্দ দেখলে আমাদের হিংসা হয়, কষ্ট হয়, সেটা নয়। বাট বিং টু হ্যাপি ইন দাইন হ্যাপিনেস, মানে তোমার আনন্দে আমিও যেন আরো মানে হ্যাপি হয়ে যাচ্ছি, আরো যেন আনন্দে উৎফুল্লিত হচ্ছি। মানে এখানে অ্যাকচুয়ালি এটা ওড তো আমাদের মাঝে মাঝে একটা প্রশ্ন অ্যারাইজ করে যে এটাতে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে,
এই প্রশ্নটা মাঝে মাঝেই আমাদের পরীক্ষায় আসে। এটাই অ্যাকচুয়ালি ইটারনাল ওয়ার্ল্ড আর যে আমাদের ওই ওই পার যেটাকে বলি এক্সটার্নাল ওয়ার্ল্ড, সেইটাকে দুটোকে একটা ডিফারেন্স, দুটোর একটা কম্প্যারিজন আমাদের এখানে অ্যাকচুয়ালি তৈরি করা হচ্ছে। ঠিক আছে, তারপর কি বলছে, দ্যাট দাও লাইট উইংড ড্রায়ার্ড অফ দ্য ট্রিজ। এই ড্রায়ার্ড কথাটার অর্থ হচ্ছে যেটাকে আমরা ওই বলি বনের যে পরী যারা হয়, মানে বলছে তোমার এই যে মানে ওই তোমার ওই বনের যে পরীরা যেমন ওই হালকা তাদের ডানা নিয়ে ওই যেমন সুন্দর বিভিন্ন জায়গায় ঘুরে উঠতে উড়ে মানে উড়ে বেড়াতে পারে, তুমিও সেই রকম ভাবে, এই ড্রায়াড কথাটাও একটা ইলিউশন কিন্তু, হ্যাঁ, গ্রিক কালচারে দেখা যায়, এটাও হেলেনিজম বলতে পারি। তো তারা যেমন ওই লাইট উইংড নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় উড়ে বেড়ায়, তুমিও সেরকম করছো ইন সাম মেলোডিয়াস প্লট। দেখো এইখানে যদি একটু লাইনটা খেয়াল করো, ইন সাম মেলোডিয়াস প্লট, প্লট মানে কি, একটা জায়গা, একটা প্লেস। তাহলে একটা প্লেস সেটা কখনো মেলোডিয়াস তো হতে পারে না। একটা প্লেস কি হতে পারে, একটা প্লেস সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে, কিন্তু কোনো মেলোডিয়াস হতে পারে না। প্লেসটা তো আর এরকম নয়, লিভিং কিছু নয়। কিন্তু এখানে এটাকে মেলোডিয়াস হিসাবে ট্রিট করা হচ্ছে, তার কারণ হলো যে মেলোডিয়াস প্লটটা হচ্ছে শুধুমাত্র ওখানে ওই নাইটেঙ্গেলটার গানটা ওই প্লটটাকেই যেন মেলোডিয়াস করে দিচ্ছে। দেখবে কোথাও যদি একটা সুন্দর গন্ধ ভেসে আসে, তাহলে প্লটটাও মানে জায়গাটাও যেন পুরো একদম সুগন্ধে মম করে। তো সেই ব্যাপারটাকেই এখানে ইউজ করছে। তো এখানে যদি আমাদের প্রশ্ন পড়ে কোন ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে এই মেলোডিয়াস প্লটে, তোমরা জানো এটাকে ট্রান্সফার রেপিটেড বা বলা হয় হ্যাপালেজ, ঠিক আছে, হাইপালেজ বলা হয়। তো সেইটা কিন্তু আমাদের অ্যান্সার বহুবার পরীক্ষায় এসেছে, ট্রান্সফার রেপিটেড দিয়েও আর হাইপালেজ দিয়েও এসেছে। যে কোনো একটা অপশনে থাকবে, অ্যান্সার করতে হবে। তারপর কি বলছে, অফ বিচেন গ্রিন অ্যান্ড শ্যাডোজ নাম্বারলেস। বিচেন গ্রিন মানে হচ্ছে যেখানে সাধারণত নাইটেঙ্গেলরা থাকে সেই জায়গাটাকে বলা হয় গ্রিন, মানে যেহেতু বনজঙ্গল এরিয়া সেই জন্য তাকে গ্রিন বলে মিন করছে। অ্যান্ড শ্যাডোজ নাম্বারলেস, এবার প্রচুর গাছ যেহেতু আছে একটা বনভূমিকে মিন করছে, সেখানে প্রচুর পরিমাণে শ্যাডো হবে, শ্যাডো থাকবে। সিং সিঙ্গেস্ট অফ সামার ইন ফুল থ্রোটেড ইজ। এবার সিঙ্গেস্ট অফ সামার, এখানে সামার মানে কিন্তু এই আমাদের যে এখন প্রচন্ড গরম পড়েছে, তীব্র দাবদাহ চলছে, সেই সামারকে মিন করছে না। যেহেতু এটা ওরা শীত প্রধান দেশে বাস করে, ওদের কাছে ওই সামার ব্যাপারটা হচ্ছে আনন্দের মতো। আমরা যেমন গরম প্রধান দেশে বাস করি, আমাদের কাছে শীতটা খুব আনন্দের বিষয়, অল্প দিন থাকে। ওদের কাছে ওরকম সামারটা খুব কম দিন স্টে করে। আর ওদের কাছে সামার কথাটার অর্থ হচ্ছে বা সামার ব্যাপারটা মানে হচ্ছে আনন্দের কথা, আনন্দকে মিন করা হয়, ঠিক আছে। তো এখানে বলছে সিঙ্গেস্ট অফ সামার মানে কিন্তু গ্রীষ্মকালের গান নয়, আনন্দের গান। তাহলে তুমি এই যে ফুল থ্রোটেড ইজ, তোমার এই পরিপূর্ণ শান্তি, তুমি একদম ইজ মানে শান্তি, তো এই এত শান্তি নিয়ে এত প্রফুল্লতা নিয়ে তুমি এই যে ফুল থ্রোটে গানটা করছো, সেটা যেন আমাদের একদম এত আনন্দের গান তুমি গাইছো, এটা দেখে পোয়েট এই কথাগুলো বলছে। ঠিক আছে, তো এইভাবে আমাদের পুরো পোয়েমটাতে আমাদের এক্সপ্লেন সহ পড়তে হবে। আমি আজকে আর অত ডিটেলসে যাচ্ছি না তোমাদের, তো নেক্সট যেদিনে ক্লাস হবে সেদিনে দেখা যাবে। তোমাদের এইভাবে কিন্তু আমি এটাও জাস্ট ওয়েটা তোমাদের বললাম, এইভাবে এই পদ্ধতিতে কিন্তু তোমাদের পড়াশোনার লেভেলটা তৈরি করতে হবে। প্রতিটা লাইনে কোয়েশ্চেন কি কি আসতে পারে, কি কি ধরনের ফিগার অফ স্পিচ ইউজ হচ্ছে, তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের এই পরীক্ষাগুলোর জন্য। ঠিক আছে, চলো আজ তাহলে এই অবধি থাক, দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে।